হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ভিডিও দিতে আমি একটু অনিয়ম করে ফেলছি, কারণ আমার এখন এক্সাম চলছে সেই কারণে। তবে আমি আশা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাসের প্রত্যেকটা জিনিস আমি কভার করে দিতে পারবো। আচ্ছা, তোমাদেরকে আমি যে অ্যারিস্টটল আর প্লেটো সম্পর্কে বুঝিয়েছিলাম সেই বিষয়ে আজকে নোটস নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে চলো নোটসটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। গ্রিক দার্শনিক প্লেটো সম্পর্কে টিকা লেখো। প্লেটো ছিলেন পাশ্চাত্য দার্শনিক তত্ত্বের অন্যতম প্রবর্তক। তিনি ছিলেন সক্রেটিসের ছাত্র এবং অ্যারিস্টটলের শিক্ষক। তার প্রকৃত নাম ছিল অ্যারিস্টোক্লিস। প্লেটস থেকে তার নাম হয় প্লেটো। প্লেটস কথার অর্থ হচ্ছে চওড়া কাঁধ সম্পন্ন সুঠাম দেহ। তিনি মূলত দার্শনিক ভাববাদের প্রবক্তা ছিলেন। একটা লাইন দিয়ে দেবে। প্রাথমিক জীবন। তার জন্ম হয় 427 থেকে 28 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তার পিতা ছিলেন অ্যারিস্টটল ও মাতা ছিলেন পেরিকটিয়ান। তিনি ছিলেন অভিজাত পরিবারের সন্তান। ছোটবেলায় তিনি শরীরচর্চা, ব্যাকরণ, সঙ্গীত বিষয়ে শিক্ষালাভ করেন এবং সৈনিক ও ক্রীড়াবিদ রূপে সুখ্যাতি অর্জন করেন। দর্শনের প্রতি ছিল তার অগাধ টান। পারমিনিদেস, জেনো পিথাগোরিয়ানদের তত্ত্বগুলি তিনি মনোযোগ সহকারে পড়তেন। 407 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ গুরু সক্রেটিসের সাথে তার পরিচয় হয়। তিনি ছিলেন সক্রেটিসের সবচেয়ে মেধাবী ছাত্র। গুরুর মৃত্যুর পর তিনি এথেন্স ত্যাগ করে মেগারা চলে যান। তারপর ইতালি, সিসিলি সমেত বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। 387 খ্রিস্টপূর্বাব্দে আবার এথেন্সে ফিরে আসেন। 347 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে এই মহান দার্শনিক দেহত্যাগ করেন। এবার হচ্ছে অ্যারিস্টটলের সম্পর্কে টিকা লেখো। খ্রিস্টপূর্ব 4র্দশ শতকের বিখ্যাত দার্শনিক ছিলেন অ্যারিস্টটল। তিনি গ্রিসের স্তাগিয়া শহরে জন্মগ্রহণ করেন। পিতা নিকোমিকাস ছিলেন অ্যামিনটাসের চিকিৎসক। মাত্র 17 বছর বয়সে তিনি প্লেটোর একাডেমিতে ভর্তি হন। কিন্তু 399 খ্রিস্টপূর্বাব্দে প্লেটোর আকস্মিক মৃত্যুর পর তিনি এথেন্স ত্যাগ করে অ্যাসোসে যান এবং সেখানে রাজা হারমিয়াসের ভ্রাতুষ্পুত্রী পিথিয়াসকে বিবাহ করেন এবং 335 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এথেন্সে এসে লাইসিয়াম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এমনকি বিশ্ববিখ্যাত আলেকজান্ডারের গৃহশিক্ষক হিসেবে তিনি নিযুক্ত হন। অ্যারিস্টটল তার পলিটিক্স নামক গ্রন্থে আদর্শ রাষ্ট্র সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন। তার মতে গণতন্ত্র কয়েকটি অভিজাত শাসক গোষ্ঠীরই শাসনতন্ত্র। তিনি মনে করতেন রাষ্ট্রীয় কাঠামোকে সামাজিক কাঠামো থেকে বিচ্ছিন্ন করা যায় না। রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি নির্ণয় করতে গিয়ে প্রকৃতিগতভাবে মানুষ হচ্ছে সামাজিক জীব। অ্যারিস্টটল রাষ্ট্রতত্ত্বে প্লেটোর নানা বক্তব্যকে খণ্ডন করেছেন। তিনি প্লেটোর সম্পত্তির সামাজিককরণের কাঠামো অনিবার্য পরিণতি বলে মনে করতেন। এছাড়াও ব্যক্তি ও রাষ্ট্র সম্পর্কিত ধারণা। অ্যারিস্টটলের মতে ব্যক্তির আগেই রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল। রাষ্ট্রের দর্শন কর্তৃত্বকে তিনি জীবদের সঙ্গে তুলনা করেছেন। নগর সমাজকে তিনি 6টি শ্রেণীতে ভাগ করেছেন: শাসক, পুরোহিত, সেনাবাহিনী, কৃষক, কারিগর, বণিক প্রভৃতি। মানুষের প্রকৃতির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করতে গিয়ে তিনি সংবিধানের কথাও বলেছেন। সরকারের বিভিন্ন স্তরকে তিনি যথাক্রমে অভিজাততন্ত্র, রাজতন্ত্র ও ধনীতন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন। মূল্যায়ন। অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে রাষ্ট্র সম্পর্কে নির্দিষ্ট কোনো বক্তব্য তুলে ধরেছিলেন কিনা তা নিয়ে বিতর্কের অবকাশ আছে। রাষ্ট্রবিজ্ঞানী স্যাপাইন বলেছেন যে অ্যারিস্টটল যত রাষ্ট্র নিয়ে ভেবেছেন, আদর্শ রাষ্ট্রের কাঠামো তার উপযোগিতা নিয়ে বেশি ভেবেছেন। তবে অ্যারিস্টটল অত্যন্ত বাস্তবমুখী একটি রাষ্ট্র ব্যবস্থার কথা ভেবেছেন, যেখানে মধ্যে শ্রেণীগত ভারসাম্য বজায় থাকবে, বিপ্লব অথবা অস্থিরতা নতুন কোনো নৈরাজ্য জন্ম নেবে না। অনাবশ্যক শ্রেণীতে সংঘাত ঘটবে না। তিনি ছিলেন আধুনিক পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র চেতনার প্রথম সার্থক রূপকার। তো এই হচ্ছে অ্যারিস্টটল সম্পর্কে তোমাদের নোটস। ঠিক আছে, তাহলে নোটসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এটি লিখলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো থ্যাংক ইউ।